এক গ্রামে স্বপন নামে এক গরিব ব্যক্তি তার স্ত্রী মালতীর সাথে থাকত। স্বপন অন্যের জমিতে কাজ করে কোনো রকমে তার সংসার চালাতো। আমাদের এই অবস্থার কত দিন চলবে? সারা গ্রামে শুধু আমাদের বাড়িতেই কোনো দিন নুন ভাত জোটে, আর কোনো দিন তাও জোটে না। চিন্তা কইরো না বউ, আমি তো দিন রাত এক কইরে কাজ করতেছি। দেখবা আমাদের ভাগ্য একদিন ঠিক বদলাবে। আর কতদিন অন্যের জমিতে কাজ করবে? একটা ভালো কাজ খুঁজে নাও। আমি সোনা দানা চাই না, শুধু শুধু দুবেলা পেট ভরে খেতে চাই। ঠিক আছে, আমি আজই অন্য কাজের খোঁজে বেরোবো। কিছুক্ষণ পরই স্বপন নতুন কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সে গ্রামের বাজারের এক মুদি দোকানে যায়। বাবু, আমারে একটা কাজ দেবেন? যে কোনো কাজ হইলেই হবে। না, এখানে আগে থেকেই কাজের লোক আছে, আর কাজের লোকের দরকার নেই। স্বপন গ্রামের বিভিন্ন জায়গায় কাজের খোঁজ করে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। অবশেষে স্বপন গ্রামের মোড়লের কাছে যায়। স্বপন, আমি তোমাকে অন্যের জমিতে কাজ করতে দেখেছি। তুমি খুব দায়িত্বের সাথে কাজ করো। আমার তোমার মতোই দায়িত্ববান লোকের দরকার কাজ করানোর জন্য। আজ থেকে তোমার সব চিন্তা শেষ। তুমি বাজারে যে আমার গোডাউন আছে, সেখানে মাল তোলা নামার সব কাজ করবে। তার পরদিন থেকেই স্বপন মোড়লের গোডাউনে যায় কাজ করতে। বেশ কিছুদিন সে কাজও করে সেখানে। একদিন কাজ করতে করতে স্বপনের খুব খিদে পায়। তখনই স্বপনের মনে পড়ে সেই বাজারে মোহন নামে এক লোকের ধাবায় খুব ভালো খাবার তৈরি হতো। স্বপন আগে কখনো সেই ধাবায় খায়নি। স্বপনের খুব ইচ্ছে ছিল সেখানে খাবার। আজ কিছু টাকা স্বপনের কাছে থাকায় স্বপন সেই ধাবায় যায় খেতে। হোটেলটা বেশ পরিপাটি, কয়েকজন লোকজনও খাচ্ছে। স্বপন একটা টেবিলে গিয়ে বসে। এই যে ভাই, আমারে তাড়াতাড়ি গরম গরম ডাল আর ঘি দিয়ে রুটি দাও, আর একটু ভাতও দিও, খুব খিদে পাইছে। খাবার আসে। ডাল থেকে তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর সঙ্গে দেশি ঘিয়ের রুটি। স্বপন তৃপ্তি করে খায়। খাবার শেষে স্বপন খাবারের দাম দিতে যায়। দাদা, কত টাকা হয়েছে? আপনি খেয়েছেন অরলের ডাল, দেশি ঘিয়ে রুটি আর ভাত। আপনার মোট হয়েছে 1000 টাকা। কি, 1000 টাকা? কি কন দাদা, ঠাট্টা করেন? এটা ঠাট্টা নয়, খাবারের দাম এটাই। এটা ধাবা না 5 স্টার হোটেল? শহরের বড় হোটেলেও তো এত দাম হয় না। আমি তো ভাবছিলাম এই হোটেলের খাবারও অন্য হোটেলের মতনই পাওয়া যায়। এমনিতেও ডাল রুটির দাম খুব বেশি হলে 100 টাকা হবে। আরে আপনার মাথা ঠিক আছে? জানো এই হোটেল কার? মোহনদার হোটেল। আর মোহনদার হোটেলের নেতা মন্ত্রীরাও আসে খাবার খেতে। যখন এই হোটেলে খাবার সামর্থ্যই নেই, তাহলে এসেছেন কেন? ভালো মতো টাকাটা বের করুন। আমার কাছে এত টাকা নাই। 1000 টাকা কামাই করতে আমার 4-5 দিন লাগে যায়, আর আপনারা এখনই 1000 টাকা কি করে দিই? কালু তার মালিক মোহনকে ডাক দিয়ে বলে, মোহনদা, এই লোক খাবার খেয়ে টাকা দিচ্ছে না। মোহন রেগে সেখানে আসে। কিরে, যখন পকেটে টাকা নেই এসেছিস কেন এখানে খেতে? এখানে বিনামূল্যে খাবার পাওয়া যায় না, টাকা লাগে। টাকা বের কর। আমি কি করে জানবো আপনার হোটেলের খাবারের এত দাম? আমি তো এই হোটেল অন্য হোটেলের মতনই ভাবছিলাম। এটা তোর ভুল, আমার না। আমার হোটেলে আসার আগে লোকের থেকে জিজ্ঞাসা করে আসতে হতো। এখন ভালো ছেলের মতো টাকা দিয়ে দে, না হলে কষ্ট আছে। দেখেন দাদা, আমার কাছে তো এত টাকা নাই। আমার কাছে 100 টাকাই আছে। এখন এই টাকাটা রাখুন, আমি ধীরে ধীরে আপনার সব টাকা দিয়ে দেব। আমি এখানে লোন দিতে হোটেল খুলিনি। এই বলে মোহন স্বপনকে জোরে ধাক্কা দিয়ে দেয়। আপনি আমারে অসম্মান করতেছেন। আরে সম্মান তাকে করা হয় যার সম্মান আছে। তোর মতো ভিখারির কিসের সম্মান? তখনই পবন নামে এক লোক সেখানে আসে।
কি ব্যাপার মোহনদা? আমি তো খাবার খেতে এসেছিলাম, কিন্তু এখানে কি হচ্ছে? এই লোকটা পেট ভরে খাবার খায়, তারপর টাকা দেবার সময় বলে পকেটে টাকা নেই। এই রকম লোকের সাথে কথা বলে লাভ নেই, ধোলাই দিতে হয়। ধোলাই দাও একে। মোহন আর কালু স্বপনকে খুব ধোলাই দেয়, তারপর ধাক্কা দিয়ে ধাবা থেকে বের করে দেয়। এরপর থেকে যেন আমার হোটেলের আশেপাশে তোকে না দেখি। এটা আপনি ভালোই করেছেন দাদা, এদের সাথে এমন হওয়াই দরকার। স্বপন সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে ঢুকতেই স্বপনের অবস্থা দেখে মালতী ভয় পেয়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, এ কি কি হয়েছে তোমার? তারপর স্বপন মালতীকে সব খুলে বলে। কি দরকার ছিল তোমার ওই ওই হোটেলে খেতে যাও? কি দরকার ছিল? আমি কি করে জানবো যে ওদের খাবার এত দামি? মোহন আর কালু আমারে খুব মারছে। ওইখানে কিছু গ্রামের লোকও ছিল, সবাই আমারে উপহাসের চোখে দেখতেছিল। ওই গাঁয়ের লোকেরা যারা তোমাকে মার খেতে দেখছিল, তাদের মধ্যে কারোর সাহস হলো না তোমাকে বাঁচানোর। কিন্তু তুমি চিন্তা করো না, আমি মোড়ল মশাইয়ের কাছে এর নালিশ করবই। তুমি ঠিক বলছো মালতী, আমি মোহন আর কালুরে ছাড়বো না। মালতী স্বপনকে নিয়ে মোড়লের বাড়ি যায় এবং মোড়লকে সব ঘটনা বলে। মালতী, এতে মোহনের কোনো দোষ নেই, দোষ তোমার স্বামী স্বপনের। সারা গ্রাম জানে মোহনের হোটেলে খাবার অন্য হোটেল থেকে অনেক দামি, কারণ ওর হোটেলে খাবার ভালো হয়। যখন স্বপনের কাছে টাকাই ছিল না, তখন কি দরকার ছিল মোহনের হোটেলে গিয়ে খাওয়ার? এটা কি বলছেন মোড়ল মশাই? আপনিও মোহন আর কালুর পক্ষ নিচ্ছেন? মালতী, যা সত্যি তারই পক্ষ নিচ্ছি। ওরা আমার স্বামীকে কিছুটা সময় দিতে পারতো, ওদের মারার অধিকার কে দিল? হ্যাঁ, এটা মোহন ভুল করেছে, কিন্তু তুমি চিন্তা করো না, এই বিষয়ে আমি মোহনের সাথে কথা বলবো। আমার মনে হয় না মোড়ল মশাই কিছু করবে। পরিষ্কার বোঝা যাচ্ছিল মোড়ল মশাই মোহনের পক্ষেই কথা বলছিল। যাই হোক, আমি আমার অপমানের বদলা নেবই। আমি চুপ করে থাকবো না। তাহলে তুমি কি করবে? তুমি তো ভালো করেই জানো মোহন ধনী, আর গ্রামে তার ভালোই জানাশোনা আছে। আর তোমার পরিচয় গ্রামে শুধু একজন মজুরের। আমাদের তো নিজেদের জমিও নেই, আমরা তো অন্যের খেতে কাজ করে পেট চালাই। যাই হোক মালতী, আমি গরিব বলে চুপ করে থাকবো? আমি যদি চুপ করে থাকি আর কিছু না করি, তাহলে এটা গরিবের মুখে একটা চর হবে। আমি মোহন আর কালুরে দেখায় দেব যে গরিব যদি একবার জেদ ধরে তাহলে কি করতে পারে। স্বপন রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোড়ল মোহনের হোটেলে পৌঁছায়। মোহন, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। কার এত সাহস যে আপনার কাছে আমার অভিযোগ করে? কাল তুমি স্বপনকে খুব মেরেছিলে, তাই না? স্বপন তার স্ত্রী মালতীকে নিয়ে আমার কাছে অভিযোগ করতে এসেছিল। আরে ও মার খাওয়ার মতনই কাজ করেছে মোড়ল মশাই। আপনিই বলুন, আমার হোটেলে এসে অরহরের ডাল, দেশি ঘিয়ের রুটি এইগুলো পেট ভরে খেলো, আর যখন টাকা দেওয়ার পালা এলো তখন বলে টাকা নেই। যাই হোক মোহন, তোমার ওকে মারা উচিত হয়নি। আর তোমার হোটেলে শুধু স্বপনই না, আরও না জানি কত লোক প্রায় দিনই মার খেয়ে যায়। তোমার এই দুর্ব্যবহার জন্য একদিন তোমার ওপর ভারী না পড়ে। আমি থাকতে মোহনদার গায়ে হাত দেওয়ার কারো সাহস আছে? দেখো মোহন, আমি শুধু তোমাকে বোঝাতে এসেছি। এই বলে মোড়ল সেখান থেকে চলে যায়। মালতী রাতে তার স্বামীর অপেক্ষা করছিল। মাঝরাত হয়ে যাওয়ার পরও স্বপন বাড়ি আসেনি। ওইদিকে স্বপন জঙ্গলে এক গাছের নিচে বসে কিছু চিন্তা করছিল। ঠিক তখনই স্বপন একজনার আওয়াজ শোনে। অনেক সময় থেকে দেখছি তুমি এখানেই বসে আছো। কে আপনি? আর এত রাতে এইখানে কি করতেছেন?
এই কথা তো আমি তোমাকে জিজ্ঞেস করব যে কে তুমি, আর এত রাতে এই জঙ্গলে কি করছো? আমি আপনার কথা বুঝতে পারলাম না। আচ্ছা, বুঝবে পরে। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, খালি পেটে আছো। এই বলে বুড়োটা একটা খাবার ভর্তি থালা স্বপনের সামনে রেখে দেয়। স্বপন দেখে সেই থালায় স্বপনের সব প্রিয় খাবার রাখা ছিল। ভেবো না বাবা, খাবার খেয়ে নাও। স্বপনের সত্যি খুব খিদে পেয়েছিল। স্বপন খাবারগুলো খেতে যাবে, ঠিক তখনই স্বপনের মনে পড়ে সেই হোটেলের কথা। না, আমি খাবো না। আমি বাড়ি গিয়ে আমি আমার বউয়ের হাতেরই খাবার খাবো। আমার ভালো খাবার খাওয়ার কোনো অধিকার নাই। এ কেমন কথা বলছো তুমি বাবা? আমি আপনার খাবার খাবো? আপনারে টাকা দেওয়ার মতো আমার কাছে টাকা নাই। এই খাবার খাইলেই তো আপনি আবার টাকা চাইবেন। না বাবা, আমার তোমার কাছ থেকে কোনো টাকা লাগবে না। তুমি আগে খাবার খেয়ে নাও, তারপর বলবে। তুমি এত গভীর চিন্তা কিসের করছিলে? কি জানি, যদি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি। খাবারগুলো খাবার পর স্বপন ওই বুড়োটাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তুমি কি জানো তুমি কোথায় আছো? আমি জঙ্গলে আছি। তুমি জঙ্গলের মধ্যে সেই জায়গায় আছো যেখানে ভূতের উপদ্রব আছে মানা হয়। এখানে লোকেরা দিনের বেলায় আসতেও ভয় পায়। ওই বুড়োটার কথা শুনে স্বপন একটু ভয় পেয়ে যায়। তারপর স্বপনের মনে পড়ে যায় সে রেগে এত দূর চলে এসেছে, আর ও বুঝতেও পারেনি এত গভীর জঙ্গলে চলে এসেছে। ভয় পেও না, আমি কোনো ভূত না। আমি এই জঙ্গলেই থাকি। আমি বাইরের দুনিয়ার সাথে অত যোগাযোগ রাখি না। তোমার কথা শুনে আমার অনেক খারাপ লেগেছে। বলো বাবা, তুমি কি চাও? আমি একটা হোটেল খুলতে চাই, যেখানে কম টাকায় খাবার বিক্রি করতে পারবো, আর লোকেরাও সীমিত টাকায় তাদের প্রিয় খাবার খাইতে পারবে। তোমার ইচ্ছা জেনে আমি অনেক খুশি হয়েছি, কেননা এই জঙ্গলে এর আগেও অনেক লোক এসেছে, আর তারা তাদের লোভের কারণে মারাও গেছে। কিন্তু তুমি প্রথম লোক যার গরিবের খিদে মেটানোর চিন্তা আছে। এই বলে ওই বুড়োটা যখনই হাত ওঠায় তার হাতে একটা বড় হাঁড়ি চলে আসে। সে স্বপনকে সেই হাঁড়িটা দেয়। এটা জাদুই হাঁড়ি, মনে রেখো। এই ব্যাপারে তুমি শুধু তোমার বউকেই বলবে, আর কাউকে না। এই হাঁড়ির সামনে দাঁড়িয়ে তুমি যেই খাবারের নাম নেবে, সেই খাবার একা একাই সেই হাঁড়ির থেকে বেরিয়ে আসবে। কিন্তু মনে রেখো, এই হাঁড়ির জাদু নিয়ে লোভ করলে এর জাদু আর থাকবে না। স্বপন তারপর সেই হাঁড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে স্বপন হাঁড়িটা তার বউকে দেখায়। এটা কোথা থেকে আনলে? তারপর স্বপন বউকে সব ঘটনা খুলে বলে। আমি তো এতদিন জানতাম ওই জঙ্গলে ভূত প্রেত থাকে। শুধু তুমি না, আমি আর গ্রামের সবাই এইটাই জানতো। এই সব তো ঠিক আছে, কিন্তু আমরা হোটেল কোথায় খুলবো? আমাদের হোটেল আমাদের বাড়িতেই বানাবো। এতে আমাদের এই হাড়ির রহস্য আমাদের দুজনের মধ্যেই থাকবে। পরদিন সকালে স্বপন কিছু পুরনো বাঁশ দিয়ে একটা দোকান বানাচ্ছিল। ঠিক তখনই গ্রামের একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল। স্বপন ভাই, কি হবে এখানে? দাদা, হোটেল দেব। হোটেলে সব খাবার পাবেন। আসবেন কিন্তু দাদা, মাত্র 5 টাকায় মন মতো খাবার পাবেন। কি বলছো দাদা?
5 টাকায় মন মতো খাবার? তা কবে খুলছে তোমার হোটেল? আজ, মানে একটু পরেই খুলবো। ঠিক আছে, আমি আরও লোকদের জানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর স্বপন আর তার বউ হোটেল খোলে। একজন গ্রামবাসী তাদের হোটেলে আসে খাবার খেতে। স্বপন তাকে বসায় আর জিজ্ঞেস করে, দাদা কি খাবেন? ডাল ভাত আর বেগুন ভাজা দাও। দিচ্ছি দাদা, একটু বসুন। তারপর স্বপন ঘরের ভেতরে যায় আর সেই হাঁড়ির সামনে গিয়ে সে ডাল ভাত আর বেগুন ভাজা চাইতেই হাঁড়ির ভেতর থেকে প্লেটে করে বেরিয়ে আসে। তারপর স্বপন গ্রাহকের সামনে খাবারটা দেয়। লোকটা খাবার খেয়ে খুব খুশি হয়ে যায়। বাহ ভাই, খাবার খেয়ে খুব ভালো লেগেছে। ডাল ভাত অন্য দোকানেও খেয়েছি, কিন্তু এত সুন্দর ডাল ভাত এই প্রথম খেলাম। তা বলো কত টাকা হয়েছে? হ্যাঁ, 5 টাকা। আর এখন থেকে যখনই খাবার খেতে মন চাইবে পরিবার নিয়ে চলে আসবেন। আর হ্যাঁ, গ্রামের আর লোকেদেরও জানায় দেন আমার হোটেলের ব্যাপারে। এইখানে মন মতন খাবার পাবেন। কি বলছো? পেট ভরে এত সুন্দর খাবার মাত্র 5 টাকা? বাহ, আবার আসবো ভাই তোমার হোটেলে। ওই লোকটা সেখান থেকে খুশি হয়ে চলে যায়। তারপর লোকটা গ্রামে যত লোকের সাথে দেখা হয় সবাইকে জানিয়ে দেয় স্বপনের হোটেলের ব্যাপারে। কিছুদিনের মধ্যেই স্বপনের হোটেলে গ্রামবাসীরা ভিড় করে খেতে আসে। স্বপনের হোটেলে শুধু গরিব লোকেরাই না, গ্রামের সব লোকেরাই আসতো খাবার খেতে। এই কারণে মোহনের হোটেলে গ্রাহক কম আসে। একদিন মোহন তার হোটেলে বসেছিল। দাদা, ওই স্বপন হোটেল খোলার পর থেকেই আমাদের হোটেলে গ্রাহক আসা কমে গেছে। হ্যাঁ, ওই স্বপনের হোটেলে কিছু করতে হবে, না হলে আমাদের হোটেলে কিছুদিনের মধ্যেই তালা মারতে হবে। শোন, খোঁজ লাগা, ওই রতন এত টাকা কোথায় পেল? আমাকে এটা জানতেই হবে। ওই দিনের পর থেকে কালু স্বপনের ওপর নজর রাখতে শুরু করে, কিন্তু এত নজর রাখার পরও কালু কিছুই জানতে পারে না। দাদা, 7 দিন ধরে নজর রাখলাম, কিন্তু কিছুই জানতে পারলাম না। চিন্তা করিস না, এখন ওই স্বপন নিজেই আমাদের বলবে। একদিন স্বপন কোনো কাজে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই মোহন আর পবন স্বপনকে ধরে ফেলে। তাহলে তুই এখন আমাদের হোটেল বন্ধ করবি? যেই থালি আমরা 500 টাকায় বিক্রি করি, তুই সেটা 5 টাকায় দিচ্ছিস? স্বপন, সহজভাবে বলে দে, তুই এত টাকা কোথায় পেলি? আমারে সাইডে দাও, নাইলে আমি তোমাদের ব্যাপারে পুলিশের কাছে বলে দেব। সহজ কথায় কাজ হবে না, না? কালু, মার ওকে, মেরে চামড়া গুটিয়ে দে। মোহন আর পবন স্বপনকে খুব মারধর করে। স্বপন ওদের থেকে একটু দুর্বল ছিল। মার খাওয়ার পর স্বপন তাদের জাদু হাড়ির ব্যাপারে সব বলে দেয়। দাদা, এ তো বোকা। আমাদের কাছে ওই জাদুই হাড়ি থাকলে আমরা এত টাকা চাইতাম যে সেই টাকা দিয়ে শহরে একটা 5 স্টার হোটেল খুলে ফেলতাম। স্বপনের হোটেল তারপরেও চলছিল। ওইদিকে মোহনের হোটেলে গ্রাহক না আসার কারণে হোটেল বন্ধ করার অবস্থায় চলে আসে। কিন্তু কালু এখনো স্বপনের ওপর নজর রাখত। একদিন সে দেখে নেয় স্বপনকে জাদু হাড়ি থেকে খাবার আনতে। আরে, এটা তো সত্যিই জাদুর হাড়ি। তারপর কালু মোহনের কাছে গিয়ে সব বলে। দাদা, ওই হাড়ি তো সত্যিই জাদুর। আমি নিজের চোখে দেখলাম। স্বপন হাড়ির কাছে খাবার চাইতেই থালায় সেজে খাবার চলে আসলো। কি বলছিস তুই? ওই দিন তো ওই জাদু হাড়িতে কিছুই হলো না। আমিও তো অবাক হয়ে গেলাম। মনে হয় ওই হাড়ি শুধু স্বপনের কথাই শোনে। ঠিক আছে, এই যদি হয় তাহলে ওই বেটা স্বপন আর স্বপনের হাড়ির কিছু ব্যবস্থা করতে হবে।
ঠিক সেই সময় গ্রামের মোড়ল মোহনদের এই কথা শুনে নেয়। কিছুক্ষণ পর মোহনরা স্বপনের বাড়ি হাজির হয়। তারা হঠাৎ সেখানে গিয়েই স্বপনকে ধরে মারধর শুরু করে। ঠিক তখনই মোড়ল সেখানে পুলিশ নিয়ে চলে আসে। এই যে স্যার, এদেরকে গ্রেফতার করুন। সেখানে পুলিশ দেখে মোহনরা ভয় পেয়ে যায়। তারপর পুলিশ মোহনদের ধরে নেয়। চল, গ্রামে গুন্ডামি অনেক শুনেছি, আজ হাতে নাতে ধরলাম। চল থানায়। পুলিশ তাদেরকে নিয়ে চলে যায়। আমাকে ক্ষমা করে দাও স্বপন, আমার ভুলের জন্য আমি অনেক লজ্জিত। আর তোমার হোটেলে কিছু খাবার পেতে পারি? অবশ্যই মোড়ল মশাই, আপনার জন্য তো আমি স্পেশাল থালি বানাবো, কিন্তু শুধু 5 টাকায়। স্বপনের কাছে আজও জাদুই হাড়ি আছে, আর আজও স্বপন 5 টাকায় খাবার বিক্রি করে।